রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পর্যায় ক্রমিক মূল্যায়ন রচনাধর্মী প্রশ্নোত্তর মান ১ আইনের সংজ্ঞা দাও। আইনের বৈশিষ্ট্যগুলি কি কি? উত্তর আইনের সংজ্ঞা জন অস্টিন তার মতে আইন হল সার্বভৌম কর্তৃপক্ষের আদেশ। উড্রো উইলসন তিনি বলেছেন আইন হল মানুষের প্রতিষ্ঠিত চিন্তাধারা ও অভ্যাসের সেই অংশ যা সাধারণ নিয়ম হিসেবে সুস্পষ্ট ও আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করেছে এবং যার পেছনে সরকারের কর্তৃত্ব ও ক্ষমতা বিদ্যমান। হ্যাল্যান্ড তার মতে আইন হল মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণের এমন কিছু সাধারণ নিয়ম যা সার্বভৌম রাজনৈতিক শক্তি দ্বারা প্রয়োগ করা হয়। আইনের বৈশিষ্ট্যসমূহ আইনের প্রকৃত স্বরূপ বোঝার জন্য এর বৈশিষ্ট্যগুলো জানা প্রয়োজন। প্রধান বৈশিষ্ট্যগুলি নিচে দেওয়া হল। মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ আইন মানুষের চিন্তা বা অনুভূতির সাথে যুক্ত নয়, বরং মানুষের বাহ্যিক কাজ বা আচরণ নিয়ন্ত্রণ করে। সর্বজনীনতা আইন সবার জন্য সমান। রাষ্ট্রের অভ্যন্তরে ধনী দরিদ্র জাতি ধর্ম নির্বিশেষে সকল নাগরিকের ওপর আইন সমানভাবে প্রযোজ্য। সার্বভৌম কর্তৃপক্ষ আইন সর্বদা একটি উচ্চতর রাজনৈতিক কর্তৃপক্ষ বা সার্বভৌম শক্তি যেমন পার্লামেন্ট বা সরকার দ্বারা প্রণীত বা স্বীকৃত হয়। বাধ্যতামূলক প্রয়োগ আইন মান্য করা বাধ্যতামূলক। কেউ আইন অমান্য করলে তাকে রাষ্ট্র কর্তৃক শাস্তির সম্মুখীন হতে হয়। ২ আইনের প্রমুখ উৎসগুলি সংক্ষেপে আলোচনা করো। উত্তর প্রথা দীর্ঘদিন ধরে সমাজে অনুসৃত আচরণবিধি রীতিনীতি লোকাচার যখন রাষ্ট্র স্বীকৃতি দেয় তখন তা আইনের রূপ পায়। প্রাচীন যুগে আইন না থাকায় মানুষের আচরণ নিয়ন্ত্রণের প্রধান ভিত্তি ছিল এই প্রথা। ধর্ম বহু দেশে ধর্মীয় বিধান শাস্ত্র শরিয়া ক্যানোনল ইত্যাদি আইন হিসেবে গৃহীত বা প্রভাবক হিসেবে কাজ করেছে। ব্যক্তিগত আইন বিবাহ উত্তরাধিকার পরিবার সংক্রান্ত অনেক বিধি সরাসরি ধর্মীয় নীতি থেকে এসেছে। বিচারকের রায় নজির উচ্চ আদালতের গুরুত্বপূর্ণ রায়সমূহ পরবর্তীকালে অনুরূপ মামলায় অনুসরণীয় নিয়মে পরিণত হয়। একে নজির বা কেস ল বলা হয়। যেখানে স্পষ্ট আইন নেই বা অস্পষ্ট সেখানে বিচারকের রায় আইনের নতুন ব্যাখ্যা ও উৎস হিসেবে গৃহীত হয়। ৩ আন্তর্জাতিক আইনের প্রকৃতি বিশ্লেষণ কর। আন্তর্জাতিক আইনের মৌলিক বৈশিষ্ট্য। উত্তর আন্তর্জাতিক আইন চুক্তি প্রথা কাস্টম এবং সভ্য রাষ্ট্রসমূহের স্বীকৃত আইনের সাধারণ নীতির উপর ভিত্তি করে গঠিত। এর একটি বিকেন্দ্রীকৃত বা হরিজন্টাল চরিত্র আছে। জাতীয় আইনের মতো কোনো সর্বোচ্চ কেন্দ্রীয় আইন প্রণেতা বা নির্বাহী কর্তৃপক্ষ নেই, বরং রাষ্ট্রগুলোর স্বেচ্ছাসম্মতি ও পারস্পরিক স্বীকৃতির মাধ্যমে এর বিরাষ্ট্রবিজ্ঞানীরা সাধারণত স্বাধীনতা লিবার্টি বলতে বোঝান। এমন অবস্থা যেখানে ব্যক্তি অযৌক্তিক বাধা বা জবরদস্তি থেকে মুক্ত থেকে সমাজ ও রাষ্ট্র নির্ধারিত যুক্তিসঙ্গত আইনি সীমার ভেতরে নিজের ইচ্ছা ও বিবেচনা অনুযায়ী কাজ করতে পারে। ল্যাস্কি বার্কার প্রমুখের মতে স্বাধীনতা মানে এমন পরিবেশের সংরক্ষণ যেখানে মানুষের অন্তর্নিহিত ব্যক্তিত্ব ও যোগ্যতার সর্বাঙ্গীন বিকাশ সম্ভব হয়, অর্থাৎ শুধু বাধা না থাকা নয়, বিকাশের উপযোগী শর্তও থাকতে হবে। ধান কার্যকর হয় আইন হিসেবে আন্তর্জাতিক আইনের প্রকৃতি অনেক পণ্ডিত আন্তর্জাতিক আইনের বাধ্যতামূলক বৈশিষ্ট্যকে জোর দিয়ে বলেন এটি আইন কারণ রাষ্ট্রসমূহ নিজ সম্মতিতে এটিকে মানতে বাধ্য বোধ করে এবং নিয়ম ভাঙলে কূটনৈতিক চাপ প্রতিকার নিষেধাজ্ঞা ইত্যাদির মুখোমুখি হতে পারে। আবার কেউ কেউ যুক্তি দেন কার্যকর কেন্দ্রীয় শাস্তিমূলক ব্যবস্থা দুর্বল হওয়ায় আন্তর্জাতিক আইনের বৈধতা আংশিক ও অসম্পূর্ণ। অনেক সময় এটিকে আধা আইন আধা নৈতিকতা বলেও উল্লেখ করা হয়। ৪ স্বাধীনতার সংজ্ঞা নিরূপণ করো এবং এর প্রকারভেদ আলোচনা করো। উত্তর স্বাধীনতার সংজ্ঞা রাষ্ট্রবিজ্ঞানীরা সাধারণত স্বাধীনতা লিবার্টি বলতে বোঝান। স্বাধীনতার প্রধান প্রকারভেদ সাধারণত রাষ্ট্রবিজ্ঞানে নিম্নোক্ত প্রধান প্রকারগুলো আলোচনা করা হয়। নেগেটিভ স্বাধীনতা বাহ্যিক হস্তক্ষেপ ও বাধার অনুপস্থিতিকে গুরুত্ব দেয়, অর্থাৎ ব্যক্তি যা করতে চায় সেখানে রাষ্ট্র বা অন্য কেউ অকারণে বাধা দেবে না। পজিটিভ স্বাধীনতা ব্যক্তি যেন বাস্তবে কিছু করতে সক্ষম হয় সেই সামর্থ্য ও সুযোগ তৈরি করাকে গুরুত্ব দেয়, যেমন শিক্ষা চাকরি
ন্যূনতম জীবনযাত্রা ছাড়া স্বাধীনতা কেবল কাগজে কলমে সীমাবদ্ধ থাকে। নাগরিক সিভিল স্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতা, ব্যক্তির স্বাধীনতা, ধর্মাচারের স্বাধীনতা, সমাবেশ ও সংগঠনের স্বাধীনতা প্রভৃতি মৌলিক ব্যক্তিগত অধিকার ভিত্তিক স্বাধীনতা। অর্থনৈতিক স্বাধীনতা, প্রসারিত অর্থে জনৈতিক স্বাধীনতা, ভোটাধিকার, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা, রাজনৈতিক দল গঠন, শাসন ব্যবস্থায় অংশগ্রহণ ইত্যাদির মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় অংশ নেওয়ার স্বাধীনতা। কাজ বেছে নেওয়া, পেশা নির্বাচন, ব্যবসা গড়া, ন্যায্য মজুরি পাওয়া ইত্যাদির সুযোগ। অনেক আধুনিক চিন্তক এটিকেও স্বাধীনতার অপরিহার্য উপাদান হিসেবে ধরেন। 5. স্বাধীনতা বলতে কি বোঝো? স্বাধীনতার রক্ষাকবচগুলি সম্পর্কে আলোচনা করো। উত্তর: স্বাধীনতা বলতে এমন এক অবস্থা বোঝায় যেখানে ব্যক্তি অযৌক্তিক বাহ্যিক বাধা ও জবরদস্তি থেকে মুক্ত থেকে যুক্তিসঙ্গত আইনগত নিয়ন্ত্রণের ভিতরে নিজের ইচ্ছা ও বিবেচনা অনুযায়ী আচরণ ও ব্যক্তিত্বের বিকাশ ঘটাতে পারে। ল্যাস্কির ভাষায়, স্বাধীনতা হল এমন পরিবেশের সযত্ন সংরক্ষণ যেখানে মানুষ তার ব্যক্তিসত্তাকে পূর্ণভাবে বিকশিত করতে পারে। স্বাধীনতার রক্ষাকবচ: প্রতিটি উদারনৈতিক ও গণতান্ত্রিক রাষ্ট্রে ব্যক্তির স্বাধীনতা রক্ষার জন্য যে সব বিশেষ সাংবিধানিক, প্রাতিষ্ঠানিক ও সামাজিক ব্যবস্থা থাকে সেগুলিকেই স্বাধীনতার রক্ষাকবচ বলা হয়। এসব রক্ষাকবচের উদ্দেশ্য হল ক্ষমতার অপব্যবহার রোধ করা, নাগরিকের মৌলিক অধিকারকে সুরক্ষা দেওয়া এবং স্বৈরাচারী শাসনের সম্ভাবনা কমিয়ে আনা। প্রধান সাংবিধানিক ও আইনি রক্ষাকবচ: সংবিধানে মৌলিক অধিকার লিপিবদ্ধকরণ: সংবিধানে স্পষ্টভাবে মৌলিক অধিকার উল্লেখ থাকলে নাগরিক নিজের অধিকার সম্পর্কে সচেতন থাকে এবং লঙ্ঘিত হলে আদালতের দ্বারস্থ হতে পারে। এটি স্বাধীনতার প্রথম এবং মৌলিক রক্ষাকবচ। আইনের শাসন: রুল অব ল: আইন ও সংবিধানের সর্বোচ্চতা, আইনের দৃষ্টিতে সকলের সমতা এবং আইনের দ্বারা সম্ভাবে সুরক্ষিত হওয়ার অধিকার, এগুলো মিলেই আইনের শাসন গড়ে ওঠে, যা ক্ষমতার স্বেচ্ছাচার রোধ করে স্বাধীনতা রক্ষা করে। 6. আইন ও স্বাধীনতার সম্পর্ক আলোচনা করো। স্বাধীনতা ও আইনের মৌলিক ধারণা। উত্তর: স্বাধীনতা বলতে বোঝায় এমন অবস্থা যেখানে ব্যক্তি অযৌক্তিক বাধা ও জবরদস্তি থেকে মুক্ত থেকে যুক্তিসঙ্গত আইনগত সীমার ভেতরে নিজের ইচ্ছা ও বিবেচনা অনুযায়ী আচরণ করতে পারে। আইন হল রাষ্ট্রস্বীকৃত নীতি ও বিধির এমন এক সমষ্টি যা সমাজে শৃঙ্খলা বজায় রাখা, অধিকারের সুরক্ষা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার উদ্দেশ্যে প্রণীত ও বলবৎ করা হয়। আইন স্বাধীনতাকে কিভাবে রক্ষা করে? আইন ব্যক্তির অধিকার নির্ধারণ ও সুরক্ষার মাধ্যমে স্বাধীনতার নিরাপদ পরিসর তৈরি করে। আইন না থাকলে শক্তিশালী কয়েকজনের স্বাধীনতা বাকি সবাইকে দাসত্বে ঠেলে দিত। আইনের শাসন: স্বাধীন বিচার বিভাগ, মৌলিক অধিকার ও সাংবিধানিক গ্যারান্টি নাগরিককে স্বেচ্ছাচারী শাসকের হাত থেকে রক্ষা করে, ফলে বাস্তবে স্বাধীনতা উপভোগ সম্ভব হয়। নেতিবাচক দৃষ্টিভঙ্গি ও তার সীমা: কিছু চিন্তাবিদ মনে করেন আইন যত বাড়ে স্বাধীনতা তত সংকুচিত হয়। তাঁদের মতে যে কোনো রাষ্ট্রীয় নিয়ন্ত্রণই ব্যক্তিস্বাধীনতার পরিপন্থী। কিন্তু এই অবাধ স্বাধীনতা বাস্তবে স্বেচ্ছাচার ও বিশৃঙ্খলা ডেকে আনে, তাই আধুনিক রাজনৈতিক চিন্তায় এই নেতিবাচক ধারণাকে অগ্রহণযোগ্য বলে ধরে নেওয়া হয় এবং আইনের ভেতরেই স্বাধীনতার বাস্তব বিকাশের কথা জোর দেওয়া হয়। সামগ্রিক মূল্যায়ন: আইন ও স্বাধীনতা তাই মূলত পরস্পর বিরোধী নয়। ন্যায়সঙ্গত ও বনমুখী আইনই ব্যক্তির স্বাধীনতার প্রকৃত রক্ষাকবচ ও ভিত্তি। আইনবিহীন স্বাধীনতা অনিয়ন্ত্রিত লাইসেন্সে রূপ নেয়, আর স্বাধীনতাবিহীন আইন স্বৈরাচারে পরিণত হয়। সুস্থ গণতান্ত্রিক সমাজে এই দুইয়ের ভারসাম্য রক্ষা করাই মূল লক্ষ্য। 7. সাম্য কাকে বলে? সাম্যের বিভিন্ন রূপ সম্পর্কে আলোচনা করো। উত্তর: সাম্য বলতে বোঝায় সমাজে প্রত্যেক ব্যক্তিকে মর্যাদা, অধিকার ও সুযোগের দিক থেকে সমান বলে স্বীকৃতি দেওয়া এবং জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, জন্ম বা অর্থনৈতিক অবস্থার ভিত্তিতে বৈষম্য না করার নীতি। সাম্যের সংজ্ঞা: সাম্য ইকুয়ালিটি এমন একটি আদর্শ যেখানে আইন, অধিকার ও সুযোগ সুবিধার ক্ষেত্রে কেউ বিশেষ সুবিধা বা অবৈধ বঞ্চনার শিকার হয় না, বরং সকল নাগরিকের জন্য ন্যায্য ও সমান আচরণের ব্যবস্থা থাকে। এর মর্মার্থ সবাই হুবহু একরকম করা নয়, বরং বৈধ ও যুক্তিসঙ্গত ভিন্নতা মেনে নিয়েও সমান মর্যাদা, সমান অধিকার ও সমান সুযোগ নিশ্চিত করা। সাম্যের প্রধান রূপ: রাষ্ট্রবিজ্ঞানীরা সাধারণত সাম্যকে কয়েকটি গুরুত্বপূর্ণ রূপে বিশ্লেষণ করেন। সামাজিক সাম্য: সামাজিক সাম্য হল এমন অবস্থা যেখানে বর্ণ, জাতি, ধর্ম,
লিঙ্গ, বংশ, শ্রেণী ইত্যাদির ভিত্তিতে কারও সামাজিক মর্যাদা কমবেশি করা হয় না এবং সব নাগরিক সমান সামাজিক সম্মান ও সুযোগ পায়। এতে অস্পৃশ্যতা, জাতিভেদ, লিঙ্গ বৈষম্য, বর্ণবাদ ইত্যাদি অনাচার দূরীকরণ এবং সমান সামাজিক মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে আইন ও সামাজিক আন্দোলন বিশেষ ভূমিকা রাখে। ৮. সাম্য ও স্বাধীনতা মধ্যে সম্পর্কে লেখো। উত্তর: স্বাধীনতা ও সাম্যের মৌলিক ধারণা। স্বাধীনতা হল যুক্তিসঙ্গত আইনগত নিয়ন্ত্রণের ভেতরে অযৌক্তিক বাধা ও জবরদস্তি থেকে মুক্ত থেকে নিজের ব্যক্তিত্ব ও সামর্থ্য বিকাশের অবস্থা। সাম্য হল সকল মানুষকে মর্যাদা, অধিকার ও সুযোগের দিক থেকে সমান বলে স্বীকার করা এবং অযৌক্তিক বৈষম্য দূর রাখার নীতি। সাম্য স্বাধীনতার পূর্বশর্ত। গভীর বৈষম্যমূলক সমাজে স্বাধীনতা কেবল শক্তিশালীদের ভোগ্য বস্তু হয়ে যায়। অর্থনৈতিক ও সামাজিক সাম্য ছাড়া দুর্বল শ্রেণী বাস্তবে স্বাধীনতা উপভোগ করতে পারে না। তাই রুশো, টনি প্রমুখের ভাষায় সাম্য ছাড়া স্বাধীনতা নেই, অর্থাৎ ন্যূনতম সামাজিক, অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা না হলে স্বাধীনতা কাগজে কলমেই সীমাবদ্ধ থাকে। ৯. ন্যায়, স্বাধীনতা ও সাম্যের পারস্পরিক সম্পর্ক আলোচনা করো। উত্তর: ন্যায়, জাস্টিস বলতে ন্যায্যতা, অধিকার সুরক্ষা ও প্রাপ্য অনুযায়ী প্রাপ্তি নিশ্চিত করার সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থা বোঝায়। স্বাধীনতা, লিবার্টি, হল যুক্তিসঙ্গত আইনগত নিয়ন্ত্রণের মধ্যে অযৌক্তিক বাধা থেকে মুক্ত থেকে নিজের ব্যক্তিত্ব বিকাশের অবস্থা, আর সাম্য, ইকুয়ালিটি, হল সকলের জন্য সমান মর্যাদা, সমান অধিকার ও সমান সুযোগ নিশ্চিত করার নীতি। ন্যায়ের ভিত্তি হিসেবে স্বাধীনতা ও সাম্য। ন্যায় প্রতিষ্ঠার প্রথম শর্ত হল ব্যক্তির মৌলিক স্বাধীনতা। স্বাধীনতার বিরোধী যে কোনো পদক্ষেপকে অন্যায় বলা হয়। আবার প্রকৃত ন্যায় তখনই সম্ভব যখন স্বাধীনতার সুযোগ ধনী, দরিদ্র, উচ্চ, নীচ নির্বিশেষে সবার কাছে সমানভাবে পৌঁছে, অর্থাৎ স্বাধীনতাকে সাম্যের সঙ্গে সম্পর্কযুক্ত করতে হয়, না হলে তা কেবল শক্তিশালীর সুবিধা হয়ে দাঁড়ায়। স্বাধীনতা ও সাম্য, ন্যায়ের দুটি স্তম্ভ। সাম্য ছাড়া স্বাধীনতা বাস্তবে অসাম্য ও শোষণকে বৈধতা দিতে পারে, আর স্বাধীনতা ছাড়া সাম্য কেবল কৃত্রিম সমীকরণ ও দমননীতিতে পরিণত হওয়ার ঝুঁকি রাখে। তাই আধুনিক রাজনৈতিক চিন্তায় বলা হয়, সাম্য স্বাধীনতার পূর্বশর্ত, এবং এই দুইয়ের সুষম সমন্বয় ঘটিয়ে তবেই সামাজিক ন্যায় প্রতিষ্ঠা সম্ভব। ন্যায় আসলে স্বাধীনতা ও সাম্যের উপর দাঁড়ানো একটি সমন্বিত আদর্শ। ১০. ন্যায়ের উৎসগুলো আলোচনা করো। উত্তর: নৈতিক, ধর্মীয় বা নীতিগত উৎস, মানুষের অন্তঃকরণ, নৈতিক বোধ, বিবেক, ধর্মীয় শিক্ষা ও নীতিবোধ ন্যায়ের প্রাচীনতম উৎস হিসেবে গণ্য হয়। বিভিন্ন ধর্মগ্রন্থ, নীতি, উপদেশ, সৎ, অসৎ ধারণা, সততা ও ন্যায়পরায়ণতার আদর্শ মানুষের মনে কি ন্যায়সঙ্গত, কি অন্যায় তা নির্ধারণে মৌলিক ভূমিকা রাখে। আইন ও রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্রপ্রণীত আইন, সংবিধান ও বিচার ব্যবস্থা ন্যায়ের একটি গুরুত্বপূর্ণ উৎস। আইনি ন্যায়ের ভিত্তি হচ্ছে আইন যা বলে তাই ন্যায়, এই ধারণা। সংবিধানে মৌলিক অধিকার, আইনের শাসন, স্বাধীন বিচার ব্যবস্থা ও প্রক্রিয়াগত ন্যায়বিচারের মাধ্যমে সমাজে ন্যায়ের মানদণ্ড নির্ধারিত ও বাস্তবায়িত হয়। সামাজিক প্রথা ও সংস্কৃতি, দীর্ঘদিন ধরে গড়ে ওঠা সামাজিক আচার আচরণ, প্রথা, রীতি, লোকায়ত নীতি ও সংস্কৃতিও ন্যায়বোধের একটি উৎস। সমাজ যে আচরণকে গ্রহণযোগ্য ও মর্যাদাপূর্ণ বলে মনে করে, সেগুলি ন্যায়সঙ্গত হিসেবে স্বীকৃতি পেতে থাকে। আবার সময়ের সঙ্গে এই প্রথা ও মূল্যবোধ পরিবর্তিত হলে ন্যায়, অন্যায়ের ধারণাও পরিবর্তিত হয়, ফলে ন্যায় একটি গতিশীল ধারণা হিসেবে বিবর্তিত হয়। ১১. ক্ষমতা স্বতন্ত্রীকরণ তত্ত্বটির সংক্ষেপে আলোচনা করো। উত্তর: ক্ষমতা স্বতন্ত্রীকরণ তত্ত্ব রাষ্ট্রবিজ্ঞানের একটি মৌলিক নীতি, যা সরকারের তিনটি প্রধান ক্ষমতা, আইন প্রণয়ন, লেজিসলেটিভ, শাসন পরিচালনা, এক্সিকিউটিভ, এবং বিচার ন্যায়বিচার, জুডিশিয়াল, কে পৃথক ও স্বাধীনভাবে ব্যবহার করার উপর জোর দেয়। তত্ত্বের উৎপত্তি ও প্রবক্তা। এই তত্ত্বের প্রধান প্রবক্তা ফরাসি চিন্তাবিদ মন্টেস্কু, ১৬৮৯-১৭৫৫, যিনি দ্য স্পিরিট অফ ল গ্রন্থে বলেন, একই হাতে সব ক্ষমতা কেন্দ্রীভূত হলে স্বৈরাচার ঘটে, তাই তিনটি ক্ষমতা আলাদা থাকলে একে অপরকে নিয়ন্ত্রণ করে স্বাধীনতা রক্ষা হয়। এর পূর্বসূরি জন লক, যিনি ব্যক্তি অধিকার রক্ষায় এই পৃথকীকরণের পক্ষে যুক্তি দেন। মূল নীতি ও উদ্দেশ্য: প্রতিটি ক্ষমতা নিজস্ব সংস্থায়, আইনসভা, সরকার, বিচারালয় নিযুক্ত হবে এবং অন্যের ক্ষেত্রে হস্তক্ষেপ করবে না।
উদ্দেশ্য: স্বৈরতন্ত্র রোধ, দায়িত্বশীলতা বৃদ্ধি, কর্মকুশলতা ও ব্যক্তিস্বাধীনতা সুরক্ষা। 12 ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্ত দাও। উত্তর: পক্ষে যুক্তি। স্বৈরাচার রোধ: এক হাতে সব ক্ষমতা কেন্দ্রীভূত হলে স্বৈরতন্ত্র ঘটে, স্বতন্ত্রীকরণে এক ক্ষমতা অন্যকে নিয়ন্ত্রণ করে স্বাধীনতা রক্ষা হয়। দায়িত্বশীলতা ও কার্যকুশলতা: প্রতিটি অঙ্গ নিজ ক্ষেত্রে দক্ষতা অর্জন করে এবং জনগণের কাছে দায়বদ্ধ থাকে, যেমন আইনসভা আইন করে, বিচারালয় বিচার করে। ক্ষমতার অপব্যবহার প্রতিরোধ: চেক অ্যান্ড ব্যালেন্সের মাধ্যমে কোনো অঙ্গ অত্যাচার করতে পারে না, ফলে নাগরিক অধিকার সুরক্ষিত থাকে। বিপক্ষে যুক্তি: সমন্বয়হীনতা ও অচলাবস্থা: কঠোর স্বতন্ত্রীকরণে অঙ্গগুলোর মধ্যে সংঘর্ষ হয়, সিদ্ধান্ত গ্রহণ বিলম্বিত হয় এবং জরুরি অবস্থায় কার্যকর শাসন অসম্ভব হয়। কঠোরতা অসম্ভব ও অকাম্য: বাস্তবে অঙ্গগুলো পরস্পর নির্ভরশীল, উদাহরণস্বরূপ এক্সিকিউটিভ আইন প্রণয়নে সাহায্য করে, সম্পূর্ণ বিচ্ছেদ অবাস্তব। 13 ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি নীতি বলতে কি বোঝ? কঠোর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্ভাবনাও নয়, কাম্য নয়, মন্তব্যটি যথার্থতা বিচার করো। উত্তর: মন্তব্যের যথার্থতা বিচার। কঠোর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্ভব নয়, কাম্য নয়, এই মন্তব্যটি যথার্থ, কারণ বাস্তবে সম্পূর্ণ বিচ্ছেদ অসম্ভব ও অকাম্য। সম্ভব নয় কারণ পারস্পরিক নির্ভরতা: সরকারের অঙ্গগুলো পরস্পর নির্ভরশীল, উদাহরণস্বরূপ এক্সিকিউটিভ আইন প্রণয়নে সাহায্য করে, লেজিসলেটিভ এক্সিকিউটিভকে নিয়ন্ত্রণ করে। সম্পূর্ণ বিচ্ছেদ হলে শাসন ব্যবস্থা অচল হয়ে পড়ে। জরুরি অবস্থায় অকার্যকর: যুদ্ধ বা সংকটকালে দ্রুত সিদ্ধান্তের জন্য অঙ্গগুলোর সমন্বয় দরকার, কঠোর বিভাজন সিদ্ধান্ত বিলম্বিত করে। কাম্য নয় কারণ সমন্বয়হীনতা ও অদক্ষতা: অতিরিক্ত বিভাজন সংঘর্ষ সৃষ্টি করে, জনকল্যাণ ব্যাহত হয় এবং শাসনকার্য অদক্ষ হয়। আংশিক স্বতন্ত্রীকরণই কার্যকর: যুক্তরাষ্ট্র বা ভারতের মতো দেশে চেক অ্যান্ড ব্যালেন্স সহ আংশিক প্রযোগ সফল, সম্পূর্ণ বিচ্ছেদ অবাস্তব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন।